বাইরে সে যে কারণেই মান পাক, ঘরে তার মান নেই বলে গেলে মানে নিজের স্ত্রীর কাছে। প্রথম জীবনে দোলার মা মিলাও মান দেয়নি, বর্তমান স্ত্রীও সেরকম। মাকসুদা এক কাপ আদা চা এনে দবির রহমানের সামনে রেখে বলে, কথা ছিল বলো। একটা ভালো সম্বন্ধ এসেছে দোলার জন্য। নতুন কি আসতেই পারে। মেয়ে রাজি না বলল, দিয়ার বিয়ে দিবে না। দেব। মাকসুদা বসে দবিরের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলে উঠে, তো দোলার বিয়েটা না হলে ওর বিয়েটা কিভাবে দিই। দবির মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। মাকসুদা বলতে থাকে, আসিফ অনুমতি পেয়েছে বিয়ে, মঞ্জু আপাও আর দেরি করতে পারছে না। আমাকে বলে দিয়েছে সামনের মাসে আসিফ ছুটিতে এলে কাবিন করে রাখবে দিয়া আসিফের। এদিকে তোমার বড় মেয়ের বিয়ে করবে না বলে পণ করেছে। আচ্ছা, এখন ওর আগে দিয়ার বিয়ে দিলে সেটা তোমার ভালো লাগবে? লোকে পাঁচ কথা না শুনে ছেড়ে দিবে। দবির শুধু চেয়ে থাকে স্ত্রীর দিকে। মাকসুদা বলতেই থাকে, এমনিতেই সারা বছর শহরে হোস্টেলে পড়ে থাকে, চরিত্র দাগ লাগা নিয়ে এক্ষুনি কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। বড় পুকুর পাড়ে গেলে শুনতে পান, সৎমা হতে পারি আমি, তবে এতটাও খারাপ না যে এসব শুনলে আমার খুব খারাপ লাগে। মেয়েকে বোঝাও বিয়েটা করে নিক। দবির রহমান খুব মনোযোগ দিয়ে শুনল মাকসুদার কথা। মনে হলো তিনি আমলতে নিলেন। জিজ্ঞেস করলেন, সম্বন্ধ এসেছে বললে, ছেলে কি করে? মাকসুদার ঠোঁটে বিজয়ের হাসি। সে স্বামীর দিকে কিছুটা এগিয়ে যায় পাত্রের নাম ঠিকানা বলার জন্য। অপরদিকে 10,000 স্টেপ কমপ্লিট শরীরের সাথে লেপ্টে থাকা ঘামান্তক টি শার্টটা খুলে কাউজের ওপর রেখে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয়। ফোনের রিংটন তার মনোযোগ বাধাপ্রাপ্ত হতেই সে ভুরু কুঁচকে করে ফেলে। হাতে তুলে নেয় ফোনটা। জরুরি ফোন কল। 2 মিনিট হু হা করে কিছু বলে ফোনটা আনলক করে হুট করে ফটো গ্যালারিতে ঢোকে। এখানে দোলার একটি ছবি আছে। ছবিটা ক্যান্ডেল। ছবিতে দোলা আতঙ্কিত, লালাপ মুখ বিরব, কপালের কাছে কিছু অগোছালো চুল। তৌসিফের ছোট বোন তারানার পান চিনির দিন দোলা ইউরাকে পড়াতে এসেছিল। তৌসিফ তখন তারানার ছবি তুলেছিল। আচমকা অজান্তে মাঝখানে চলে এসেছিল গোলাপি রঙের সুতি সালোয়ার কামিজ পরিহিতা, মাথার ওড়না টেনে দেওয়া ছিমছাম গড়নের মেয়েটি। তৌসিফ ক্যামেরার সামনে কারো অযাচিত আগমন ভুরু কুঁচকে করলেও মেয়েটা মুখদর্শন করতে তার কপালে ভাঁজ ধীরে ধীরে মিলিয়ে যায়। ক্ষণকালের জন্য দুজনে চোখাচোখি হয়। মেয়েটার ঘাবড়ে যাওয়া শুকনো মুখটা নিয়ে একছুটে ইউরার ঘরে ঢুকে যায়। বেচারি জানতেও পারেনি সে পালাতে পারলেও তার ওই ঘাবড়ানো রূপয়সিনী বদন পালাতে পারেনি। বন্দী হয়েছে ক্যামেরায়, বন্দী হয়েছে শেখ বাড়ির জেদি ছোট পুত্রের চিত্রে। তৌসিফ ছবিটা জুম করে দেখতে দেখতে পানির বোতল তুলে পানি খেয়ে নেয়। শরীরে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। ফোনটা রেখে তোয়ালে উঠিয়ে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নেয়। তখন সময় বিকাল 4:30। দোলা ইউরাকে পড়াতে এসেছে 2:30টায়। এখন সম্ভবত বের হবে। ধূসর রঙের ট্রাউজার আর কালো রঙের টি শার্ট। নিজের সুদামতনু গলিয়ে নিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। ইউরার ঘরের দিকে তাকায়, তারপর নিচে নামে। মিনিটখানেক পর দোলা আর ফারিন কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তৌসিফ বসার ঘরে বড় সোফাটাতে বসেছিল। সেন্টার টেবিলটা মুখোমুখি টেনে তার উপর ল্যাপটপ রেখেছে। গম্ভীর মুখ তাকিয়ে কিছু একটা দেখছে ল্যাপটপে। দোলা নামতে তৌসিফকে দেখে আড়ষ্ট হয়ে যায়, কিন্তু তারপর সে স্বস্তি পায় এটা দেখে যে তৌসিফ নামে অদ্ভুত চাউনি লোকটা মনোযোগ
ল্যাপটপে তার দিকে নয়, ফারিনের পিছু পিছু সে তৌসিফের সামনে থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। তাড়াহুড়া সংকোচন সে দেখেনি তৌসিফের দোলার দিকে না তাকালেও একজোড়া রঙিন পাথরে পায়েল অলঙ্কিত দোলার ধবধবে ফর্সা সুগঠন পদযুগলের দিকে এক পলক তাকিয়ে চোখে তৃষ্ণা মিটিয়ে নিতে কসুর করেনি। ওই আশ্চর্য মোহিত করা সুডৌল চরণদ্বয় দৃষ্টিসীমার বাইরে যেতে তৌসিফ ফিসলে হাসে। পরপর সে হাসি মিলিয়ে যায়। সে কাজে মন দেয়। রাত বাড়ছে, দোলা বুঝতে পারছে তার ঘুমানো উচিত, কিন্তু তার মধ্যে বিছানা যাওয়ার কোনো তফাৎ দেখা দেয় না। এক প্রকার জোর করে চেয়ারে ঘেঁষে বসে আছে, হাতে তার ফিনান্স বইটা। গোটা ৫ মাস ফাঁকি দিয়ে দোলা সময়ে ১ ফোঁট, অসময়ে ১০ ফোঁট কথাটা মর্মত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু এখন বুঝে লাভ কি? কোনোমতে ফেল ঠেকাতে পারলেই হলো। সামনে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পুষিয়ে নেবে না হয়। টিউশনি করে নিজের খরচ মেটাতে গিয়ে দোলার ছাত্রী জীবন অধঃপতনে গিয়ে পৌঁছেছে দোলা বুঝতে পারছে। ফোনের রিংটন চোখ থেকে যেটুকু ঘুম ভাবছিল কেটে যায়। সউচ্ছ্বাসে রিসিভ করে আয়েশি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলে, বলো জারিফ, বলো ঘুমাচ্ছিস না কেন? বাতি জ্বলে এত রাতে অবধি কি করছিস? দোলার সাথে সাথে লাফিয়ে উঠে তার কামরার জানালার কাছে যায়। ব্যস্ত হাতে জানালা পর্দা সরিয়ে উঁকি মারে পশ্চিম ল্যাম্পপোস্টে। ফজিলুন্নেসা ছাত্রীনিবাসের পিছনের গলি রাস্তা, পশ্চিম পাশে মরচে। ল্যাম্পপোস্টের টিমটিমে আলো নিচে দাঁড় করানো নীল রঙের বাইকটা হেলান দিয়ে দাঁড়িয়ে ফজিলুন্নেসা হোস্টেলের ৩ তলায় ৩০৪ নম্বর কক্ষের জানালার দিকে তাকিয়ে থাকা জারিফকে দেখে চোখ জুড়িয়ে নেয় দোলা। ভান করে আপত্তি তুলে বলে, ওঠে, রাত কত গভীর, যাচ্ছ না কেন? এলে কেন? এমন ভাবে বলো যে দোলা অতিষ্ঠ হয়ে গেছে জারিফকে দেখে। জারিফ দোলার অভিনয় ধরে ফেলছে। সে নীরব হেসে বলল, শার্টটা পরেছি, কেমন লাগছে? খারাপ না? অ্যান্সারিং পজিটিভ। ঠিকঠাক। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে, কানে ফোন চেপে রাখে। শুনছে কেবল নিঃশ্বাসের শব্দ। আলোর আঁধারিতে আবছা দেখতে পাচ্ছে একে অন্যের মুখটা। মুখাবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটু পর জারিফ নীরবতা তাড়িয়ে বলে, কাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইন্টারভিউর জন্য ডেকেছে। যদি চাকরিটা এখানেই হয়ে যায় তবে আর অপেক্ষা না করে মাকে। থামো, বলো না, এত পরিকল্পনার কথা ভাবতে ইচ্ছে করছে না। বর্তমানটাকে একটু উপভোগ করতে দাও। অনিশ্চিত জীবনের কথা বর্তমানে টেনে নিয়ে যন্ত্রণা দ্বিগুণ করো না। জারিফ চুপ হয়ে যায়। দোলা চুপ। কেটে যায় আরো কিছুক্ষণ সময়। গলির সরু রাস্তা থেকে শেষ দুটো রিকশা চলে এলে ক্রিং ক্রিং বেল বাজিয়ে উত্তর পাশে সেবা ফার্মেসি সামনে হঠাৎ ২-৩টে কুকুর ডেকে উঠতেই দোলা আর জারিফ দুজনে চমকে ওঠে। জারিফ এদিক ওদিক খুঁজে একটা ইটের টুকরো তুলে কুকুরগুলোকে তাড়িয়ে দোলা বলে, ঘুমিয়ে পড়, ফোনটা কাট। জানালার পর্দা টেনে জানালা লাগিয়ে দেয় দোলা। জারিফ তখনও সেখানে দাঁড়িয়ে। দোলার ঘরে বাতি নিভিয়ে দেওয়ার সাথে সাথে বাইক স্টার্ট দেয়। আওয়াজ তুলে ছুটে যায় নীল রঙের অ্যাপাচি আরটিআর। জাহিদা আনাম জারিফের মা ডিভানে বসে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা খাতা দেখছিলেন। চোখে তার সোনালি ফ্রেমের চশমা। জাহিন হাই স্কুলে তুলতে তুলতে মায়ের পাশে এসে বসে মায়ের গায়ে ঢলে পড়ে। জাহিদা খাতা থেকে চোখ না সরিয়ে বলে, ১:৩০ বাজে প্রায়, ঘুমাচ্ছ না কেন? সকালে স্কুল মিস যাবে। জাহিন জবাব না দিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। এত
কম্পিউটারে গেমস খেলছিল। এখন বেশ খিদে পেয়েছে। মাকে বললেই মা বলবে ভাত খা। কিন্তু জাহিনের এখন চাউমিন খেতে ইচ্ছে করছে। মাকে বলার সাহস হচ্ছে না। বাইরে আঙিনার বাইক থামে। পরপর কলা পুলিশ গেট খোলা আওয়াজ হয়। জারিফ বাইক উঠিয়ে গেট বন্ধ করে সদর দরজার সামনে এসে কলিং বেল চাপার আগে দরজা খুলে যায়। জারিফ লজ্জিত ভঙ্গিতে হেসে বলে, সরি মা। সিয়ামের মা ছাড়তে চাচ্ছিল না। বয়স 26টা, মায়ের বকুনি খাওয়ার বয়স না, তাই সেরকম চলবে। জারিফ ঘাড় কাত করে ঘাড়ের কাছে ট্রিম করা চুল হাত বুলিয়ে বসার ঘরে পা রাখে। জাহিদা আনাম গিয়ে তার খাতা দেখতে বসে। জাহিন ভাইকে দেখে তড়াক করে লাফিয়ে উঠে বসে। কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে সে বলে, নতুন শার্ট? জারিফ ইতস্তত করে বলে, আজ নিলাম। জাহিন কয়েক মুহূর্তে কিছু মনে করার চেষ্টা করে বলে, আহারে কি আশ্চর্য ভাইয়া, জানিস গতকাল মার্কেটস পট্টিতে দোলা আপুর সাথে দেখা হয়েছিল। সেও জেমস পয়েন্ট থেকে হুবহু একই রকমের টি শার্ট নিয়েছে, একবারে সেম। জাহিদা ছাত্রের খাতায় প্রাপ্ত নাম্বার লিখতে যাচ্ছিল। ছোট ছেলের কথায় তার হাত থেমে যায়। জারিফ এক প্রকার হোঁচট খেয়ে সরাসরি মায়ের দিকে তাকায়। দেখতে পায় মা তার মুখের দিকে তাকিয়ে আছে। জাহিন বকবক করে যাচ্ছে, গতকাল দোলা আপুর সাথে দেখা হবার পর কি কি হয়েছে সে কথা জাহিদা আনাম আর তার বড় ছেলের কানে পৌঁছায় না। দুজনে দুজনের দিকে তাকিয়ে একজনের দৃষ্টিতে ধরা পড়া আতঙ্ক, আরেকজনে তাকিয়ে আছে অবাক চোখে, অবাক হয়ে। জারিফ মায়ের দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিন বলতেই থাকে, তারপর শার্টটা কিনে আপু বলল আমাকে আইসক্রিম খাওয়াবে। আমার সাইকেলে আপুকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। জারিফ নিচু গলায় বলে, তাই নাকি, বেশ। জাহিন বলে, তুই কোথা থেকে নিলি শার্টটা? তুইও জেমস পয়েন্ট থেকে নিয়েছ? জারিফ জাহিনের কথা উত্তর না দিয়ে মায়ের দিকে আরেক পলক তাকিয়ে নিজের রুমের দিকে দরজা লাগিয়ে দেয়। জাহিদা আনাম নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সে বন্ধ দরজার দিকে। তার অপর দিকে ওই কে যায়, ওইখান দিয়ে কে যায়? বাচ্চা সুলভ রিনরিনের কণ্ঠস্বর দোলার পায়ের গতি থামিয়ে দেয়। সে শেখ বাড়ির দোতলার পূর্ব দিকে সব থেকে কোণের ঘরের সামনে দাঁড়িয়ে পড়েছে। ঘরটায় বাড়ির সব থেকে প্রবীণ ব্যক্তি তৌফিক আহমেদ, তৌসিফ আহমেদের দাদি গুলবাহার বেগমের। বয়স প্রায় 90-এর কাছাকাছি। চোখে খুব কম দেখে, ওয়াকার ছাড়া হাঁটাচলা করতে পারে না। মাঝে মাঝে 3-4 দিনের জন্য পুরোপুরি বিছানায় নেয়। তবে এত অক্ষমতার পরেও ওনার মুখটা খুব চলে। এই বাড়িতে বোজো আর বোজোর মনিবের পরে দোলার আরও একজন অস্বস্তি হচ্ছে এই গুলবাহার বেগম। বৃদ্ধা মানুষ, অতিরিক্ত কথা বলতে স্বাভাবিক, তবে বৃদ্ধা এক লাইন কথা বললে 10টা গালাগাল দেয়। সব সময় অশালীন কথা বলে অন্যদের সাথে। এটাই দোলার বিরক্তকর কারণ। সেই দিন দোলার সামনে এই বাড়ির মেয়ে তারানা, যার সপ্তাহখানেক আগেই বিয়ে হয়েছে, সে কথায় কথায় ফারিনকে বলছিল, আমি এখনো ছোট ভাবি। পাশ থেকে গুলবাহার বেগম তার দন্তবিহীন কুঁচকে যাওয়া মুখ নেড়ে নেড়ে সাথে সাথে উত্তর দেয়, কিয়ের সোডা? যে মাইয়া একবার বাতারের তলে যায় হে মাইয়া আর সোডা থাহে না। কথাটা মনে পড়ায় পুনরায় দোলা গা কাটা দিয়ে উঠছে। একে বাড়ির সবার সহ্য কিভাবে করে কে জানে, তবে বৃদ্ধার স্মৃতিশক্তি খুব কম, কাউকে মনে রাখতে পারে না। দোলা বারবার এই বৃদ্ধা মহিলাকে এড়িয়ে চলে। তবে আজ ইউরার ওয়াশরুম ব্যস্ত।
তাই দোলা দোতলায় গেস্টরুমে ওয়াশরুমে ঢুকেছিল। গেস্টরুমটা গুলবাহার বেগমের ঘরের ঠিক পাশেই। দোলা থমথমে মুখ গুলবাহারের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এখন সে দুটো কাজ করতে পারে, হয় এখান থেকে পালিয়ে যাওয়া, নয় 2 মিনিট ওই অশ্লীল বৃদ্ধার যৌবন বিষয় লেকচার শোনা। দোলা পালিয়ে যাওয়ার মনস্থির করল। এক পা সামনে বাড়াতে গুলবাহার আবারও চেঁচিয়ে উঠে, ওই সেরি, তুই কেডা? আয় এখানে আয়, আয় কইছি, পানি খাইয়া যা মোট। একটা গভীর নিঃশ্বাস ফেলে দোলা গুলবাহারের ঘরে ঢোকে। গুলবাহার বিছানায় হেলান দিয়ে বসেছিল। পরনে তার সুতি কাপড়ের মেক্সি ধরনের পোশাক। সে চোখ সরু করে দোলাকে দেখছে। দোলা একটা গ্লাসে পানি ঢালে। গুলবাহার বলে উঠে, তুই কার বউ? দোলা পানিটা গুলবাহারকে খাওয়াতে খাওয়াতে বলে, আমি ইউরিয়া টিচার। তুই টিচার? হুড়া বেড়া, আপনি পানি খান দাদি। দোলা পানি খাইয়ে দিতে গুলবাহার বলে উঠে, তোর গায়ে গোস নাই কেন? শেখ বাড়ির বউরা থাকবি থলথলা, এই শরীর নিয়া এই গুষ্টি ওলাগো সামলানো যায় না, তোদের ধরবে কহনা? সি, চেঁচিয়ে ওঠে দোলা। দোলার আওয়াজ গুলবাহার বেগম কেঁপে ওঠে। দোলা এক মুহূর্ত অপেক্ষা না করে হাতের গ্লাসটা টেবিলে বেশ শব্দ করে রেখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে কারো সাথে ধাক্কা লেগে 3 পা পিছিয়ে যায়। তৌসিফ দোলার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। দোলা ব্যস্ত হাতে ওড়না দিয়ে মাথা ঢাকে। তৌসিফ গুলবাহারের ঘরের দরজা থেকে সরে ভেতরে ঢোকে। দোলা পালিয়ে যাওয়ার মতো ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। আর চোখে দোলাকে এক পলক দেখে তৌসিফ দাদুর দিকে তাকায়। গুলবাহার তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে, দোলা ও সেরি, তুই কার লগে চিল্লাইয়া উঠলি? ওই সেরি, ওই মহিষের মতো দৌড়াস কেন? ওই তৌসিফ শান্ত স্বরে দাদিকে বলে, চেঁচাচ্ছ কেন? তুই কেডা? তো কি? না, তসু। ওই সেরি কেডা? কার বউ? ও চিল্লাইয়া উঠল কেন? কার বউ? তৌসিফ দাদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গম্ভীর স্বরে বলল, তৌসিফের অপরদিকে টিফিন টাইমে স্কুলের টিচার রুমে চুপচাপ বসেছিল জাহিদা আনাম। মাথাটা বেশ ধরেছে। আজ সকালে ঘুম থেকে উঠে সময় মতো উঠতে পারেনি। সকালে রান্নাটা হয়নি ঠিকভাবে। কোনো মতে ডাল চালে খিচুড়ি বসিয়ে ফুটিয়েছেন। ওই দিয়ে আজ দুপুর পর্যন্ত চালিয়ে নেবে হবে সবার। একটা কাজের লোক রাখলে ভালো হতো, তবে অসুবিধা হচ্ছে 28,000 টাকা বেতনে 6,000 টাকায় যাবে কাজের লোকের বেতন দিতে। জারিফ এখনো বেকার। জাহিন বড় হয়েছে, সংসারের খরচ বাড়ছে। জারিফ যদিও খুব কম নেয় জাহিদা থেকে, জোর করে নিল তবে নয়। তবুও জাহিদা টাকা পয়সা খরচ বাড়তে চাচ্ছে না কাজের লোকে রেখে। 2 ছেলের জন্য সেভিংস করতে হবে, তার কাঁধে অনেক দায়িত্ব। জারিফের বাবা তো একটা বাড়ি ছাড়া অর্থ কিছুই রেখে যেতে পারেনি। ছেলে দুটোকে বড় জাহিদা একাই করেছে। তবুও মাঝে মাঝে জাহিদার ইচ্ছে করে একটু আরাম করতে। এই বয়সে তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিতে ইচ্ছে করে। নবম দশম শ্রেণীর যে 3টে ব্যাচ পড়ায় বাড়িতে, সেগুলো বাদ দিয়ে দিতে ইচ্ছে করে। শরীর আর সায় দেয় না এসবে। যুবতী বয়সে শাশুড়ি ননদ স্বামী মার খেতে খেতে শরীরটা এখন অকেজোই হয়ে গিয়েছে প্রায়। কখন হুশ করে প্রাণ পাখিটা উড়ে যায় তা বলা যায় না। গত 3 দিন থেকে ব্লাড প্রেশার একটু হাই হয়েছিল তার ওপর। গতকাল রাতের পর মনটা কোনো কারণে বেশ বিক্ষিপ্ত হয়ে আছে জাহিদার। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না, অস্বস্তি লাগছে। মনে হচ্ছে একটা অঘটন ঘটে গিয়েছে। জাহিদাকে এভাবে একা
টিচার রুমে বসে থাকতে দেখে একজন সহশিক্ষিকা ভিতরে ঢুকে। কি জাহিদা আপা অসুস্থ নাকি? জাহিদা নড়ে চড়ে বসে। রিহানা ম্যাডামের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, বলো না আপা বসুন। রিহানা বসে, জাহিদার দিকে তাকিয়ে বলে, অসুস্থ দেখাচ্ছে আপনাকে? আসলে বয়স হয়ে গিয়েছে তো আপা, শরীরটা আর আগের মতো সায় দেয় না পরিশ্রমে। কেন করেন পরিশ্রম? দুটো ছেলে আপনার, বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসুন, সেবা যত্ন করবেন। জাহিদা হাসে। রিহানা ম্যাম বলতে থাকে, জারিফের চাকরি কি খবর? হলো কিছু? ওই তো সব জায়গা থেকে ইন্টারভিউর জন্য ডাক আসছে। বেশ ভালোই ভালোই একটা চাকরি পেয়ে গেলেই হয়, তারপর বিয়ে করিয়ে দেবেন ছেলেকে। দোয়া করবেন। আমার ছোট বোনের মেয়ে অরিনকে তো চিনেন, এই স্কুলের ছাত্রী ছিল, এসএসসি 2018 ব্যাচ, এখন অ্যাকাউন্ট নিয়ে পড়ছে, দ্বিতীয় বর্ষে আছে। ওকে পছন্দ করে রেখেছি জারিফের জন্য। রিহানা এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলে, জারিফের অন্যত্র রিলেশন আছে কিনা তা না জেনে পছন্দ করে ফেললেন? জাহিদা চিন্তিত ভঙ্গিতে রেহানার দিকে তাকায়, বলে, বুঝলাম না আপা। আসলে প্রায় জারিফের সাথে একটা মেয়েকে দেখি, সার্কিট হাউসে, স্টাফ কোয়ার্টারে, দিঘির পাড়ে দেখেছি বেশ কয়েকদিন। ভেবেছি হয়তো প্রেমিকা। মেয়েটি সুন্দর, দুজনে ভালো লেগেছে একসাথে। জাহিদা আনাম রিহানার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে তার ব্যাগ থেকে ফোনটা বের করে, অনেক খুঁজে খুঁজে দোলার একটা ছবি বের করে রেহানার সামনে তুলে ধরে বলে, আপনি কি এই মেয়েটার কথা বলছেন আপা? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো। আপনি একে চেনেন নাকি? ধাক্কাটা সামলে উঠতে জাহিদার বেশ কিছুক্ষণ সময় লাগে, তার সমস্ত শরীর ভেঙে চুরে যাচ্ছে। রিহানা অবাক হয়ে বলে, কি হলো আপা, শরীর খারাপ লাগছে নাকি? আর এই মেয়ে কি হয় জারিফের? জাহিদা ঝাপসা চোখে রেহানার দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, ও জারিফের ফুফাতো বোন, আর কিচ্ছু না। দুপুরের সময় অলসতার চোখ দুটো লেগে যাচ্ছে বারবার। বইটা বুকের ওপর নিয়ে চিৎ করে চুপচাপ শুয়ে আছে। ইউরার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, দোলারও পরীক্ষার সামনে, তাই 15 দিনের জন্য ফারিনের সাথে কথা বলে ওই টিউশনিটা বন্ধ রেখেছে। অথচ পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, সারাদিন ঝিম মেরে রুমে বসে থাকে। তৃতীয়বারের মতো ফোন বেজে ওঠে। দোলা বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে কানে তুলে। ওপাশ থেকে দবির রহমান বলে ওঠে, ব্যস্ত নাকি তুমি? না, পড়ছিলাম। বলো, তা তোমার পরীক্ষা কবে? তারিখ দিয়েছে? হঠাৎ আমার পরীক্ষা নিয়ে পড়লে যে আব্বু? ব্যাপার কি? তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই তোমার সাথে। মানে সেই দিন না বললা আমি বিয়ে করব না এখনই? আবার কেন? দোলা কিছুটা উঁচু গলায় বলে উঠল, শোনো, আগের কথাটা, বেশ ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে। ছেলে কোনো ইন্টারমিডিয়েট পাস, কসমেটিকের দোকানদার না। ছেলে উচ্চ শিক্ষিত, ঢাকায় পড়াশোনা করেছে। থামো থামো আব্বু, তুমি ভেবেছ আমি প্রস্তাবগুলো ফিরিয়ে দিই শুধুমাত্র পাত্র দোকানদার আর অল্প শিক্ষিত থাকতো বলে? তবে অন্য কোনো কারণে তো তুমি বলনি। পড়াশোনা করতে চাও, করাবে পড়াশোনা। এই ছেলে পড়াবে তোমাকে? দিয়ার বিয়েটা আটকে আছে তোমার জন্য। আসিফ বিয়ের অনুমতি পেয়েছে। তুমি এখন এত নটাঙ্কি করো না তো। দিয়ার বিয়ে নিয়ে সমস্যা তো দিয়ে দাও না ওকে বিয়ে। কে বারণ করেছে তোমাদের? তুমি অনুমতি দিলেও তো হয়ে যায় না মা। আমরা তো আমেরিকায় থাকি না, এই মফস্বলের সমাজে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যাওয়া মানে বড় বোনের খুঁত আছে বলে ধরে নেয় লোকে। জীবিত থাকতে মেয়ের এত বড় ক্ষতি তো করতে পারবো না। ভালোয় ভালোয় তোমার বিয়েটা দিয়ে তবে দিয়ার বিয়েটা দিব। মেয়ের ক্ষতি চাও না তো মেয়েকে জোর করে
যার তার গলায় ঝুলিয়ে কোনো উপকারটা করতে চাও মেয়ের, গলা নামিয়ে কথা বলো। একবারে মায়ের মতো বেয়াদব হয়েছ। মুখ চালাতে জানো, সবাই খুব একটা খারাপ বলে না। মায়ের মান যে